আজকে আমরা প্রথম পত্র দুষ্মন্তের প্রতি শকুন্তলাটা পড়ব। ঠিক আছে? তো এখানে এর একটা বিশেষ কাহিনী আছে আর কি। প্রথমে একটা ভূমিকা অংশ আছে, পত্রটার লাইন ধরে ধরে আলোচনা করবে, সেই ভূমিকা অংশটা আমাদেরকে একটু জানতে হবে। ওর এই ভূমিকা অংশটা বোঝানোর জন্যই একটা বিশেষ কাহিনী তোমাদেরকে জানতে হবে। সেটা না জানলে এই পত্রটার ভিতরে গিয়ে তোমরা কিচ্ছু উদ্ধার করতে পারবে না। ঠিক না? তো প্রথমে মনে রাখবে একটা বিষয়, যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা যে পত্রটা, এটা মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা হয়েছে। কোথা থেকে লেখা হয়েছে বলো? মহাভারতের মহাভারতের কাহিনী কাহিনী অবলম্বন থেকে লেখা মহাভারতের হয়েছে। কাহিনী অবলম্বনে লেখা হয়েছে। ওকে, ক্লিয়ার এই জায়গাটা? এরপরে বিষয়টা হলো যে এই কাহিনীটা মুখে না বলে সরাসরি আমরা ভূমিকা অংশটা প্রথমে স্যার পড়ব, তারপরে এই জায়গাটাতে ঢুকবো। বলো, বলো কি বলছো? স্যার এটা মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে? আদি পর্ব থেকে, মহাভারতের আচ্ছা স্যার, আদি ঠিক পর্ব আছে। থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার স্যার জায়গাটা? বলছি, হ্যাঁ বললেন দুশ্মনদের প্রতি শকুন্তলা, এটা মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। আদি পর্ব থেকে নেওয়া মানে মহাভারতের কাব্য থেকে, মহাভারত কাব্য থেকে নেওয়া হয়েছে আদি পর্ব থেকে তো। হ্যাঁ, পরীক্ষাতে আচ্ছা মহাভারত অবলম্বনে লেখা হয়েছে এটা লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা। ওকে, প্রথমে দেখো কি রয়েছে না, দুষ্মন্তের প্রতি শকুন্তলা। ঠিক না? তাহলে এই দুষ্মন্তটা হচ্ছে একজন রাজা। বোঝা গেল বিষয়? আর এই হ্যাঁ শকুন্তলা স্যার। হচ্ছে তার, হ্যাঁ স্যার। শকুন্তলা হচ্ছে তার স্ত্রী। ঠিক না? স্ত্রী। কার বউ। স্ত্রী? স্ত্রী, হ্যাঁ। দুষ্মন্তের স্ত্রী। দুষ্মন্তের স্ত্রী। এবার এই শকুন্তলা, এই শকুন্তলার নাম কেন এর শকুন্তলা হয়েছে, এটার একটা বিশেষ কাহিনী আছে, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখন ঘটনাটা হলো, সেটা একটু পরে আসছি, আমরা প্রথমে একটু পড়ে নিই আর কি। ঠিক আছে? ভূমিকা অংশটা। ওকে, তারপরে কাহিনীতে যাব। এই ভূমিকা থেকেই আমাদের কাহিনীটা অগ্রসর হবে। কি রয়েছে না, শকুন্তলা বিশ্বামিত্রের ঔরসে ও মেনকা নাম্নী অপ্সরার গর্ভে জন্মগ্রহণ করিয়া জনক জননী কর্তৃক শৈশবাবস্থায় পরিত্যক্ত হওয়াতে কন্যমুনি তাহাকে প্রতিপালন করেন। একদা মুনিবরের অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত মৃগয়া প্রসঙ্গে তাহার আশ্রমে প্রবেশ করিলে শকুন্তলা রাজা অতিথির যথাবিধি অতিথি সৎকার সম্পন্ন করিয়াছিলেন। রাজা দুষ্মন্ত শকুন্তলার অসাধারণ রূপলাবণ্যে বিমোহিত হইয়া এবং তিনি যে ক্ষত্রকুলোদ্ভবা এই কথা শুনিয়া তাহার প্রতি প্রেমাসক্ত হন। পরে রাজা তাহাকে গুপ্তভাবে গান্ধর্ব বিধানে পরিণয় করিয়া স্বদেশে প্রত্যাগমন করেন। রাজা দুষ্মন্ত স্বরাজ্যে গমনান্তর শকুন্তলার কোনো তত্ত্বাবধান না করাতে শকুন্তলা রাজসমীপে এই নিম্নলিখিত পত্রখানি প্রেরণ করিয়াছিলেন। এইটা হচ্ছে তোমাদের ভূমিকাংশ। এই ভূমিকাংশটা আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে? তারপরে আমরা এর ভিতরে যাব। তখনই আমরা বুঝতে পারবো যে প্রথমেই তিনি এরকম কেন লিখছেন, যে বননিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী। এটা কেন লিখছেন শুরুতেই, তখন তোমরা বুঝতে পারবে। প্রথমে কি রয়েছে না, শকুন্তলা বিশ্বামিত্রের ঔরসে, কার ঔরসে? বিশ্বামিত্রের ঔরসে এবং মেনকা নাম্নী অপ্সরার গর্ভে জন্মগ্রহণ করেছিল। ঠিক না? তাহলে প্রথম প্রশ্ন, শকুন্তলার পিতামাতার নাম কি? বিশ্বামিত্র মেনকা। ওকে, পিতারা হচ্ছে এরপরে বিশ্বামিত্র, মাতারা হচ্ছে মেনকা। এরপরে এইখানে একটা কোশ্চেন ছিল তোমাদের, না? এই জায়গাটাতে একটু ভালো করে দেখো তো, হ্যাঁ স্যার।
যে জনক জননী তেজিলা শৈশবে মরে জনক জননীর নাম উল্লেখ করো, তাহলে জনক জননী কে হতে পারে? বিশ্বামিত্র বিশ্বামিত্র আর মেনকা মেনকা। মাতা রয়েছে বিশ্বামিত্র আর মেনকা, একে অ্যাকচুয়ালি এরা দুজনেই ছেড়ে চলে গিয়েছিল একটা নদীর ধারে, ঠিক না? তাহলে এখন প্রথম কথা হলো যে বিশ্বামিত্র এবং মেনকা এই দুজনের গর্ভে জন্মগ্রহণ করেছিল কে? শকুন্তলা, ঠিক না? এরপরে ঘটনাটা একটু অন্যদিকে ঘুরে গেল, কেমন না, জনক জননী কর্তৃক শৈশাবস্থায় পরিত্যক্ত হওয়াতে, মানে মেয়েটার ভাগ্য কতটা খারাপ, কতটা হতভাগিনী এই মেয়েটা, কতটা অভাগী, যে ছোটবেলাতেই, শৈশব অবস্থায় ছোটবেলাতেই তার জনক জননী অর্থাৎ তার পিতামাতা তাকে পরিত্যক্ত করে দিয়েছিল আর কি, তাকে ছেড়ে দিয়েছিল, ঠিক না? মানে সে কি হয়েছিল, মাতা পিতার থেকে বিচ্ছেদ ঘটেছিল, মাতা পিতারা ছেড়ে চলে গিয়েছিল একে। তখন যখন ছেড়ে চলে গিয়েছিল তখন কার কাছে শকুন্তলা বড় হয়েছিল না, কর্ণমুনির কাছে বড় হয়েছিল। দেখো, কর্ণমুনি তাহাকে প্রতিপালন করেন, ঠিক না? কর্ণমুনি তাহাকে প্রতিপালন করেন। তাহলে আমাদের এই শকুন্তলাকে কে প্রতিপালন করে বড় করেছে? কর্ণমুনি। আমাদের শকুন্তলার পিতামাতার নাম কি? আমি পরীক্ষা নির্ভর পড়াচ্ছি কিন্তু। বিশ্বামিত্র এবং মেনকা। মেনকাটাকে অপ্সরা ছিল। অপ্সরা কোনোদিন আমাদের এই উম, এই 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 ট্রেনে ম্রেনের যে সকল মেয়েটেরা নেচে ঘুরে বেড়ায় ওরা কিন্তু নয়। অপ্সরা কিন্তু স্বর্গে দেখতে পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ কি না? আমাদের মর্ত পৃথিবীতে অপ্সরা আছে রে? কখনো নেই। এই মেনকা কিন্তু স্বর্গের অপ্সরা ছিল, ওকে? তাহলে পিতামাতার নাম হচ্ছে বিশ্বামিত্র এবং শকুন্তলা। ছোটবেলাতেই বিশ্বামিত্র এবং মেনকা তার যে মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল, তখন মেয়েটা কার কাছে বড় হয়েছিল? কর্ণমুনির কাছে, ঠিক না? এতদূর ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার? এখন প্রশ্ন, যে কি এমন কারণ হলো যে এই বিশ্বামিত্র এবং মেনকা এই মেয়েটাকে মালিনী নদীর তীরে একা ছেড়ে চলে গিয়েছিল? কিসের কারণে? মালিনী নদীর তীরে এই কর্ণমুনি তাকে সংগ্রহ করেছিল বা খুঁজে পেয়েছিল, তারপরে তার আশ্রমে নিয়ে এসে প্রতিপালন করে বড় করেছিল। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বললাম? এরপরে আমাদেরকে কাহিনীতে যেতে হবে, তবে গিয়ে আমরা মেনকা কোথা থেকে এলো, বিশ্বামিত্র কোথা থেকে আসছে, এবং এই মুনিটাই বা কি করে আসছে, এবং কেনই বা পিতামাতা ছেড়ে দিচ্ছে। এক নর্মাল পিতামাতা কি কখনো ছেড়ে দিতে পারে তাদের সন্তানকে? বলো, নদীর ধারে? তখন হতে পারে যখন সেটা কুন্তী হবে, কারণ কুন্তী মানে বুঝতে পারছো তো, সেই সময়ের সমাজের চোখে যাতে লাঞ্ছিত হতে না হয় ওকে, এবং সে যেহেতু ঋষি দুর্বাসার যে মন্ত্রটা সেটার অপব্যবহার করেছিল এবং কর্ণ হয়েছিল, ঠিক না? কিন্তু বিবাহের আগেই হয়েছিল, সেই জন্য কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, হ্যাঁ কি না? তো সেটার একটা বিশেষ কারণ এবং এটারও একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণটা আমাদেরকে জানতে হবে। বোরিং লাগেনি তো রে তোদের? চলো তাহলে কাহিনীতে আমরা চলে যাই। তাহলে যাকে তোমরা বিশ্বামিত্র 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 বলে জানছো, সে আসলে একজন রাজা ছিলেন, ঠিক আছে? এই রাজাটার প্রথম নাম ছিল কৌশিক। কি নাম ছিল? রাজা যখন ছিলেন তখন এর নাম ছিল কৌশিক, ঠিক আছে? বিরাট বড় পরাক্রমশালী বীর একজন রাজা ছিল কিন্তু এ। এখন সব থেকে বড় ব্যাপার হলো যে রাজার দেখবে একটা বৈশিষ্ট্যই আছে, সে মৃগয়া করতে যায়, ঠিক না? যেমন এই যে দুষ্মন্ত এসছে, হ্যাঁ কি না? ভ্রমণ করতে বেরোয়। তো এই যে কৌশিক রাজা বা এই যে বিশ্বামিত্র রাজা, এ কি করেছে, একদিন সৈন্য সামন্ত নিয়ে ভ্রমণে বেরিয়েছে, ঠিক আছে? এরপরে ভ্রমণে বেরোনোর পরে ভ্রমণ করতে করতে সে একটা আশ্রমে গিয়ে পৌঁছায়। সেই আশ্রমটা ছিল
দেখবে ওই বন জঙ্গলেই আশ্রমরা মানে আশ্রম বেশি স্থাপিত হতো, ঠিক না? হ্যাঁ তো সেই আশ্রমে একজন মহর্ষি ছিল যার নাম হচ্ছে বশিষ্ঠ। কি নাম বললাম? বশিষ্ঠ বৈশিষ্ট্য বশিষ্ঠ। বশিষ্ঠ এই বেটার জন্যই এই মহর্ষি এই বিশ্বামিত্র, রাজা বিশ্বামিত্র থেকে একে মহর্ষি বিশ্বামিত্র হতে হয়েছিল। কার জন্য? এই বশিষ্ঠের জন্য। সেই কারণটাও এখানে বলবো, কাহিনীটাও বলবো এখানে। তো তাহলে ভ্রমণ করতে বেরিয়েছিল আমাদের বিশ্বামিত্র। ভ্রমণে সে কার আশ্রমে ঢুকলো? বশিষ্ঠর আশ্রমে ঢুকলো, ঠিক না? আশ্রমে এরপরে একটা রাজা যদি তার আশ্রমে ঢুকে, তখন সেই মহর্ষি কি তাকে অতিথি সেবা করবে না? বলো আমাকে, তোমার বাড়িতে কুটুম বাটুম এলে করবে না? স্বাভাবিক করবে, করবে। তাহলে এখন বশিষ্ঠ মুনি কি করলো? যেহেতু রাজা এসেছে বিশ্বামিত্র তার দরবারে বা তার কাছে, সেহেতু এই রাজা বিশ্বামিত্র এবং তার যে সৈন্য সামন্তরা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে আতিথ্যের ব্যবস্থা করলেন। এরপরে যখন অত্যন্ত সুন্দরভাবে আতিথ্য ব্যবস্থা করেছে, সেখানে বিভিন্ন প্রকারের ভোজন রয়েছে, দুর্দান্ত দুর্দান্ত সব ভোজন। মানে এত সুন্দর আতিথ্য, যে আতিথ্যটাকে একটা মানে যে আতিথ্যটা সামান্য কোনো মুনি ঋষি করতে পারে না। মানে মুনি ঋষিদের কাছে এরকম, ওদের কাছে ক্ষমতা আছে, কিন্তু এই রকম একটা ঐশ্বর্যশালী বা একটা ঐশ্বর্যময় একটা রাজকীয় একটা আতিথ্য, সেই জায়গাটা দেখতে পাচ্ছে কে? বিশ্বামিত্র। যে বশিষ্ঠ দুর্দান্তভাবে রাজকীয়ভাবে তাকে কি করছে? অতিথি সেবা করতে বসিয়েছে আর কি। তো এইটা দেখে নিয়ে রাজা তো অবাক হয়ে গেছে, যে এইরকম একটা বনের মধ্যে একটা আশ্রম, সেখানে এইরকম একটা রাজকীয়ভাবে আতিথ্য গ্রহণ করা, কিংবা এত যে একটা বিপুল আয়োজন করেছে বশিষ্ঠ মুনি বশিষ্ঠ, কিন্তু কিভাবে? রাজার মনে প্রশ্নটা এলো। কার? রাজাটাকে, রাজাটাকে বিশ্বামিত্র। বিশ্বামিত্র এরপরে বিশ্বামিত্র বিশ্বামিত্র যখন এই বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি একটু বলুন তো, তখন বশিষ্ঠর মুখ দিয়ে সে জানতে পারল যে তার কাছে একটা দিব্য গাভী আছে। কি গাভী? দিব্য গাভী। দিব্য গাভী। হুম। গাভীটার নাম হচ্ছে কামধেনু। ওকে, কি রয়েছে? দিব্য গাভী, যার নাম হচ্ছে কামধেনু। হ্যাঁ, জাস্ট কাহিনীটা শোনো। এখানে এখানে ভাবি কামধেনু, কামধেনু, কোয়াকার মদ হয়েকার দন্ত রস্য, কামধেনু। ঠিক আছে, বোঝা গেল? কামধেনু গাভীটা। এগুলো কিন্তু কোনো পরীক্ষাতে আসবে না, এগুলো ইন্টারলিঙ্ক। হ্যাঁ, জাস্ট কাহিনীটা শুনবে। কামধেনু। তো এই গাভীটা তাহলে কি করেছিল? কি এমন কাজ করেছিল? দেখো, এই গাভীটার মধ্যে একটা দিব্য শক্তি রয়েছে। দিব্য ক্ষমতাটা কি না, এই গাভীটাকে বলা হলেই এই গাভীটা প্রয়োজন অনুযায়ী, কে রে, প্রয়োজন অনুযায়ী নানা ধরনের খাদ্য সামগ্রী কিন্তু ব্যবস্থা করে দিতে পারতো। মানে যে কোনো জিনিস বলতো, প্রয়োজন অনুযায়ী সেটাই কিন্তু করে দিতে পারতো। এটাই হচ্ছে ওই কামধেনু নামক দিব্য গাভীটার বৈশিষ্ট্য। তো এই কামধেনু নামক দিব্য গাভীটা কার কাছে ছিল? মুনি বশিষ্ঠর কাছে ছিল। তাহলে রাজা এই জিনিসটা জানতে পারলো। এরপরে যখনই এই জিনিসটা জানলো, তখন বিশ্বামিত্রের মনে একটা লোভ জন্মালো, যে বলছে এ তো মুনি, এর কাছে তো মাঝে মধ্যে এরকম আমাদের মতো ক্ষত্রিয় রাজারা এসে থাকে। তো তাহলে এইরকম এত মূল্যবান গাভীটাকে রেখে কি করবে? এর থেকে বরঞ্চ আমাদের রাজদরবারে যদি থাকে, তাহলে বরঞ্চ সেটা বেশি লাভবান, হ্যাঁ কি না? স্বাভাবিক এটা, কথার কথা অনুযায়ী রাজদরবারে থাকাটাই লাভবান হবে, এটা সে ভাবলো। তখন সে বিশ্বামিত্র বশিষ্ঠ মুনিকে বলল যে আপনি এই গাভীটা আমাকে দিয়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, অনেক কিছু দেবো আর কি, যৌতুক হিসেবে। তখন মুনি বলল, না রাজা, আমি এটা দিতে পারবো না।
তখন বিশ্বামিত্র বলছে, দেখুন আমি আমার সমস্ত রাজ্য আপনাকে দিয়ে দেবো, তাও আপনি এই গাভীটাকে দিন। তখন মুন্নি বলল, না, আমি কোনো রকম ভাবেই আমি তাকে দিতে পারবো না। আপনি যত পরিমাণ ধনসম্পদ দেন না কেন, আমি কোনো রকম ভাবেই এই গাভীটাকে আপনার কাছে আমি দিতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে এই গাভীটাই হচ্ছে এই বশিষ্ঠ মুনির সমস্ত কিছু। তাহলে আলটিমেটলি বশিষ্ঠ মুনি রাজি হলো না, হ্যাঁ কি না? রাজি কি হলো? হলো না। না তখন না স্যার না না রাজা বলছে, বেটা দিবি না? এত বড় আস্পর্ধা, আমার উপরে কথা। মানে এটা আমি একটু ফিল করে বলছি আর কি, টান টান উত্তেজনা সৃষ্টি করার জন্য। তখন রাজা কি করলো না, জোরপূর্বক গাভীটাকে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করলো। তাহলে রাজা সেখানে কি যাবে? তার সৈন্য সামন্ত এসছে, তাহলে সৈন্য সামন্তগুলোকে পাঠিয়ে দেবে, ঠিক না? হ্যাঁ কি না? পাঠিয়ে দেবে গাভীটাকে জোরপূর্বক নিয়ে আসার জন্য। কিন্তু যখন জোরপূর্বক ভাবে সৈন্য সামন্তরা গাভীটার কাছে গেল, গাভীটার কাছে কি শক্তি ছিল? দৈব শক্তি ছিল, তাই না? দিব্য শক্তি ছিল। হ্যাঁ স্যার। তখন যখনই সৈন্য সামন্তরা গাভীটাকে জোরপূর্বক নিয়ে আসার জন্য তার কাছে গেল, তখনই অলৌকিক শক্তির মাধ্যমে ওই গাভীটার থেকে একটা বিরাট সৈন্যবাহিনীর সৃষ্টি হলো। এবং এই বিশ্বামিত্রের প্রেরিত যে সৈন্যগুলো, তারা ওই গাভীর থেকে যে উৎপন্ন যে সৈন্য, তার দ্বারা হেরে গেল। তখন বিশ্বামিত্র কি করলো? বিশ্বামিত্র ওর সাথে তো হেরে গেল, এবারে বিশ্বামিত্র কি করছে? একে অ্যাটাক করার চেষ্টা করছে। এরপরে একে যখন বিশ্বামিত্র অ্যাটাক করার চেষ্টা করছে, এখন বিশ্বামিত্রের কাছে কি থাকবে? আগেকার সময় রাজাদের কাছে কি থাকতো? তীর ধনুক থাকতো, তাই না? দৈব তীর ধনুক। হ্যাঁ সেটা স্যার। দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে যখন অ্যাটাক করার চেষ্টা করছে, তখন এই যে আমাদের মুনি, কি বললাম, কি নাম, বশিষ্ঠ, এ এর যে ব্রহ্মদণ্ড, ব্রহ্মদণ্ড দেখবে এইরকম টাইপের একটা হয় আর কি। হ্যাঁ, দেখেছো? এইরকম টাইপের। হ্যাঁ স্যার, দেখেছি, মানে স্যার টিভিতে দেখেছি। হ্যাঁ, এইটা হচ্ছে এরকম টাইপের ব্রহ্মদণ্ড হয়, যেটা মহর্ষিদের কাছে এটা থাকে। কি রামায়ণের টাইমে যে ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ, কি বলে? রামায়ণ মহাভারত আর কি, ব্রহ্মদণ্ড, ব্রহ্মার কাছে যে দণ্ড থাকে আর কি, ব্রহ্মদণ্ড বা মহর্ষিদের কাছে যে দণ্ড থাকে। হ্যাঁ, তো এই দণ্ডের মাধ্যমে এই বিশ্বামিত্রের যে অস্ত্রগুলো এই বশিষ্ঠের দিকে নিক্ষেপ করা হয়েছিল, সেগুলোকে সে সব প্রতিহত করে দিয়েছে, আটকে দিয়েছে আর কি। তখন রাজা তো অবাক হয়ে গেছে, বলছে, হ্যাঁ, বলছে আমার ক্ষত্রিয় শক্তি, আমার এই ক্ষত্রিয় বল একজন মুনির কাছে তুচ্ছ। তখন সেখানে রাজার কি মনে হলো জানো? যে ক্ষত্রিয়ের অস্ত্র শক্তির চেয়ে একজন ব্রাহ্মণের শক্তি বেশি। সেই সময় এই বিশ্বামিত্র মহর্ষি হওয়ার পরিকল্পনা করলেন। তিনি বললেন যে, না, আমি আর রাজ্যে যাব না, আমি গভীর তপস্যায় বসব এবং আমি মহর্ষি হব। মানে তিনি ব্রাহ্মণ হওয়ার জন্য কি করবেন? এবারে তপস্যায় বসবেন, তাই না? তপস্যায় বসবেন। এখন ঘটনাটা হলো, তিনি রাজ্যে না গিয়ে সরাসরি ব্রাহ্মণ হওয়ার জন্য তপস্যায় তিনি বসে গেলেন। ঠিক আছে? তপস্যাটা কার করবে? ব্রহ্মার। ব্রাহ্মণ হতে হবে, মহর্ষি হতে হবে, ঠিক না? ব্রহ্ম সত্যকে যারা জানে তাদেরকে। ব্রহ্মাস্ত্রটা লাভ করার জন্য নাকি? ব্রহ্মাস্ত্র কেন লাভ করবে? এখানে ব্রহ্মাস্ত্র কোথা থেকে আসছে? ব্রহ্মাস্ত্র কোথা থেকে আসছে পাগল? ব্রহ্ম জ্ঞান লাভ করার জন্য, হ্যাঁ ঠিক স্যার, না? ওটাই। মানে মহর্ষি হওয়ার জন্য, ব্রাহ্মণ হওয়ার জন্য। এ তো ক্ষত্রিয় রাজা, বিশ্বামিত্র তো ক্ষত্রিয় রাজা, তাই না? এ ক্ষত্রিয় রাজা যখন একজন মুনির সাথে পরাজিত হয়ে গেল, তখন এ মনে মনে ভাবলো যে এই ক্ষত্রিয়ের থেকে মুনিদের বা এই মহর্ষিদের শক্তি বেশি। তখন সে কি করলো না, মহর্ষি হতে চাইলো, ঠিক না? তো মহর্ষি যখন হতে চাইলো, ব্রাহ্মণ যখন হতে চাইলো, তখন তাকে ব্রাহ্মণের আরাধনা করতে হবে, সরি, ব্রহ্মার আরাধনা করতে হবে। সে তাহলে গভীর তপস্যায় বসলো। এরপরে গভীর তপস্যায় যখন বসলো, এই মানুষটা ছিল ক্ষত্রিয়, তখন ছিল বিরাট পরাক্রমশালী একজন বীর।
এবং এর মধ্যে ভয়ঙ্কর ইচ্ছা শক্তি কিন্তু রয়েছে, কিন্তু এ মহর্ষি হতে চেয়েছে ভালোর জন্যে কিন্তু নয়, এ মহর্ষি হতে চেয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। কার প্রতিশোধ? ওই যে বশিষ্ঠের সাথে সে বশিষ্ঠ হেরে গেছে, বশিষ্ঠের সাথে কিন্তু এর পড়তো না, ঠিক আছে? তো এখন ঘটনাটা হলো মহর্ষি হওয়ার জন্য এ তপস্যায় বসলো। তাহলে এইদিকে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রকে তোমরা জানো তো, দেবতার রাজা যে, ঠিক না? দেবরাজ ইন্দ্র দেখছে যে এই আমাদের এই বিশ্বামিত্র এর তো প্রবল ইচ্ছা শক্তি, মানে এমন ভাবে সে, মানে কি বলবো, ধ্যান করতে বসছে, কঠোর তপস্যা, যে ইন্দ্রজিৎকে পর্যন্ত ভয় পাইয়ে দিয়েছে। এবং ইন্দ্রজিৎ খুব ভালো করে জানে যে এত বড় একজন পরাক্রমশালী বীর, প্লাস যদি এর ব্রহ্মতত্ত্ব প্রাপ্ত হয়, ব্রহ্মাকে যদি খুশি করতে পারে, তাহলে আলটিমেটলি একটা সময় আসতে পারে যে এ দেবতাকেও চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু ইন্দ্রকেও চ্যালেঞ্জ করতে পারে। তখন কিন্তু দেবতা অর্থাৎ দেবরাজ ইন্দ্রও কিন্তু এর কাছে এসে দাঁড়াতে পারবে না, পারবে না দেবরাজ ইন্দ্র তখন এই বিশ্বামিত্রের সাথে যুদ্ধ করে, কারণ এর মধ্যে তখন দুটো শক্তি বিরাজ করবে। তখন দেবরাজ ইন্দ্র কি করলো? তখন দেবরাজ ইন্দ্র, স্বর্গতে অপ্সরা থাকে জানো তো, হ্যাঁ স্যার। দেবরাজ ইন্দ্র তখন কি করলো, সর্বসুন্দরী যে অপ্সরা ছিল তাকে সে প্রেরণ করলো, যার নাম হচ্ছে মেনকা। কি নাম বললাম? মেনকা। মেনকা। মেনকা এরপরে মেনকা তাহলে এলো, মেনকাকে কিসের জন্য মরতে পাঠানো হয়েছে? অনলি ফর বিশ্বামিত্রের তপস্যাটাকে ভঙ্গ করার জন্য এ এলো, নানা ধরনের কায়দা কৌশল অবলম্বন করলো। আলটিমেটলি কি হলো, বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ হয়ে গেল। যখনই তপস্যা ভঙ্গ হয়ে বিশ্বামিত্র তাকিয়ে যখন সামনে অতি দুর্দান্ত অপ্সরাকে দেখলো, তখন তার রূপ লাবণ্যে, তার মাধুর্যে এ মোহিত হয়ে পড়ল, এ কামাসক্ত হয়ে পড়ল, এ নিজেকে ধরে রাখতে পারল না। তখন বিশ্বামিত্র আর মেনকা কি হলো, মিলিত হলো, এদের মধ্যে সম্পর্ক স্থাপন হলো, ঠিক আছে? এরা একে অপরের সাথে প্রেম নিবেদন করলো, যার ফলস্বরূপ পৃথিবীতে এলো কে? শকুন্তলা। শকুন্তলা। এখন ঘটনাটা হলো যে যখন এটা হয়ে গেল, শকুন্তলা এই পৃথিবীতে চলে এলো, কিছু সময় পরে, জাস্ট কিছু সময় পরে বিশ্বামিত্রের আবার টনক নড়ে গেছে, মানে এ আবার নিজস্ব জ্ঞানে আবার ফিরে আসতে চাইছে, কারণ মতিভ্রম হয়ে গেছিল, ওর ভীমরতি জেগে গেছিল ভিতরে, সেই জন্য এরকম একটা কাল চলে এসেছিল তার জীবনে। কিন্তু পরবর্তী সময় সে, তার আসলে ওর ভয়ঙ্কর ইচ্ছা শক্তি না, সেই ইচ্ছা শক্তিটা সাময়িকের জন্য দমন হতে পারে, কিন্তু পুরোপুরি নয়। সেই ইচ্ছা শক্তি আবার জেগে উঠলো, সে আবার তপস্যা করতে বসলো, মানে তপস্যা করতে বসলো মানে মেনকাকে ছেড়ে চলে গেল, ঠিক না? একে, মেনকাকে তো ছেড়ে চলেই গেল, পাশাপাশি তার নিজের মেয়েকে ছেড়েও চলে গেল, চলে গেল তো, চলে গেল। এরপরে কার যাওয়ার পালা এলো? মেনকার যাওয়ার পালা এলো। তাহলে মেনকা কেন গেল? এ তো মা, মাতৃসত্তা। মনে রাখবে একটা বিষয়, যদি কোনোদিন পৌরাণিক বিষয় পড়ো, তাহলে কখনোই এই চামড়ার দৃষ্টি দিয়ে তাকাবে না। এই চামড়ার দৃষ্টি দিয়ে, এই চামড়ার হৃদয় দিয়ে যদি তুমি তাকাও, অর্থাৎ আধুনিক সাংসারিক জীবনকে সামনে রেখে যদি তুমি পৌরাণিক সাংসারিক জীবনকে যদি বা পৌরাণিকের কাহিনীকে কম্পেয়ার করার চেষ্টা করো, তাহলে দুটোর মধ্যে অতল গভীর কিন্তু ডিফারেন্স খুঁজে পাবে, ধরাছোঁয়া কিছুই খুঁজে পাবে না। তুমি চামড়ার দৃষ্টি, চামড়ার চোখে ঈশ্বরকে দেখতে পাবে? তোমার ক্ষমতা আছে? বলো তো আমাকে। ক্ষমতা নেই, ঠিক না? তাহলে আমাদের আধুনিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আমাদের এই আধুনিক কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহের যে বেড়াজাল, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি পৌরাণিক বিষয়কে বিবেচনা করার চেষ্টা করি, তাহলে হয়তো সেটা বোকা বোকা বিষয় হয়ে যায়। তো মেনকা এসেছিল কিসের জন্য? এটাই মেন প্রশ্ন। বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য, ঠিক না? ঠিক না? তোর কাজ তো হয়ে গেছে, ওর কাজ তো হয়ে গেছে না? এবার ও কি করলো, ওর কাজ যখন হয়ে গেছে, অপ্সরারা কিন্তু
দেবতার নির্দেশেই সাময়িকভাবে আসতে পারে পৃথিবীতে, তারা কিন্তু কোনো রকম ভাবে স্থায়ী বসবাসের জন্য আসতে পারে না। তাহলে মেনকাকেও চলে যেতে হয়েছিল কোথায়? স্বর্গে। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো শকুন্তলা। শকুন্তলা কোন নদীর ধারে পড়েছিল? মালিনী নদীর ধারে তাকে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে এই শকুন্তলাকে মালিনী নদীর ধারে যখন ফেলে মাতা মেনকাই বলছি আর কি, শাক্তপদাবলী পড়ে পড়ে হয়ে গেছে আর কি। এই মেনকা, অপ্সরা মেনকা যখন চলে গেল, শকুন্তলা তো পড়ে থাকলো, তাই না? এরপরে নদীর পরিবেশ না, আশেপাশের পরিবেশ, আশেপাশে দেখবে জলাশয়ের ধারে না, তো এই শকুন্তলাকে রক্ষা করছিল যখন ছেড়ে চলে গেল। এ তো একা হয়ে গেল না, এ আবার বাচ্চা কি করবে? এ কি চলতে পারবে না হাঁটতে পারবে? ও এক জায়গাতেই পড়ে থাকবে, সোজা কথা। তো এই শকুন্তলাকে রক্ষা করছিল কিছু শকুন্ত পাখি। কি পাখি? শকুন্ত পাখি। শকুন তো নয়, শকুন বলে যে পাখিগুলো ভুল করেও শকুন বলবে না। শকুন পাখি হচ্ছে মাংসাশী প্রাণী, এটা জানো তো? হ্যাঁ 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 একটা বাচ্চাকে যদি শকুন পাখি ওকে ছিঁড়ে খাবে, ভুল করেও শকুন বলবে না বাবুরা। শকুন মানে নয়, পাখিটা না শকুন তো। শকুন তো এটা একটা সংস্কৃত শব্দ। শকুন তো হচ্ছে সেই সকল পাখি যারা ওই ছোট ছোট পাখি আর কি। মানে আগেকার সময় শকুন্ত বলতে এক বিশেষ ধরনের পাখিকে বোঝাতো, মানে শকুন পাখি নয়, শকুনি নয়। বুঝতে পারছো বিষয়টা? শকুন্ত পাখি ছোট ছোট পাখির সারি, নট শকুনি। ভুল করেও ইয়ে করবে না। তোমরা যদি বিশ্বাস না হয় তো গুগল করে সার্চ করে নেবে যে সংস্কৃতে শকুন্ত শব্দের অর্থ কি, বা আগেকার সময় শকুন্ত পাখি বলতে কোন পাখিকে বোঝানো হতো, কেমন পাখি। ঠিক না? ভুল করেও শকুনি বলবে না, হ্যাঁ, ও মাংসাশী প্রাণীটাকে এখানে নিয়ে চলে আসবে। কখনোই না, ঠিক না? তাহলে এই শকুন্তলাকে কিছু শকুন্ত পাখি, শকুন্তলা দুটো শব্দকে ভাঙলেই হয় শকুন্ত যুক্ত লা, লা মানে হচ্ছে প্রতিপালন, ঠিক না? আর শকুন্ত মানে ছোট ছোট পাখি আর কি, এক বিশেষ ধরনের পাখি। তাহলে এই শকুন্ত পাখি এক বিশেষ ধরনের পাখি, একে ঘিরে রক্ষা করছিল বা প্রতিপালন করছিল বলেই এর নাম হয়েছিল শকুন্তলা। ব্যাপারটা বুঝতে পেরেছ? এরা তো কোনো নামকরণ করেনি, এরা তো ফেলে দিয়ে গেছে। এরপরে ঘটনাটা হলো নামকরণ কে করেছে? কন্যমুনি। কেন করেছে? কারণ এই কন্যমুনি যখন এলো, হ্যাঁ, কন্যমুনি যখন দেখছে যে এই মালিনী নদীর ধারে একটা মেয়ে পড়ে আছে এবং তাকে কিছু শকুন্ত পাখি বা ছোট ছোট পাখি ঘিরে তাকে রক্ষা করছে, সেই জন্য এই কন্যমুনি তাকে নাম দিল কি? শকুন্তলা। শকুন্তলা। বোঝা গেল বিষয়, কাহিনীটা? হ্যাঁ স্যার। রাজা বিশ্বামিত্র সাথে মেনকা, মেনকা কেন এবং বিশ্বামিত্র কেন ত্যাগ করে চলে গেল, এবং কন্যমুনি কিভাবে পেল? কন্যমুনি হাঁটতে হাঁটতে এসেছিল এবং তাকে নদীর ধারে পেয়েছিল, মালিনী নদীর ধারে। ক্লিয়ার? এত দূর অবধি আমরা ওই ভূমিকা অংশে পড়েছিলাম তো, হ্যাঁ কিনা রে? এত দূর হ্যাঁ, অবধি একটা আমরা প্রশ্ন পড়েছিলাম। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে নাকি? এত হ্যাঁ দূর স্যার, অবধি হ্যাঁ বলো, কোশ্চেন বলো। বলছিলাম যদি প্রশ্ন আসে যে শকুন্তলা পালনকর্তা পিতামাতার নাম কি, তখন কোনটা লিখবো? ওই কন্যামুনিটা লিখবো? কেন ওর পালন কর্তা পিতামাতা কেন নামটা আসবে? উনার পালন কর্তাকে, উনাকে কে পালন করে বড় হয়ে মানে বড় করেছেন, কে প্রতিপালন করেছেন, তখন কর্ণমুনি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ওইটাই। কে পালন করে বড় করেছে তখন কর্ণমুনি, কিন্তু কার ইয়েতে জন্মগ্রহণ করেছে আর কি, তখন কি হবে? বিশ্বামিত্র এবং আর কর্ণমুনি। মেনকা। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হয়েছে এটা, হ্যাঁ কি না? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ স্যার, এই যে। তাহলে কর্ণমুনি, একটা প্রশ্ন, আমরা শুধু মেনকা লিখবো না অপ্সরা মেনকা লিখবো, কোনটা? মেনকা লিখবে। কেন ঠিক লিখবে? আছে। অপ্সরা লিখলেও হবে, না লিখলেও হবে, অসুবিধা কি? কি কোনো কিছু নেই। অপ্সরাটা তো ওর বিশেষণ, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ ওটার সাথে ওর কি সং? তুমি যখনই বিশ্বামিত্র বলে দিলে তখন কি হাই উমার মাকে মেনকা হিসেবে ধরা হবে? বলো আমাকে। কখনোই ধরা হবে না, ঠিক না? বিশ্বামিত্রের পাশে যখন মেনকা লিখবে তখন এটা এই কাহিনীতে চলে আসবে। ক্লিয়ার?
তাহলে বিশ্বামিত্র এবং মেনকা, মেনকা কেন এলো বিশ্বামিত্রের কাছে, এদের গর্ভে কেন স্যার বলছি যদি ওর পিতার নাম না এসে শুধু মায়ের নাম আসে তখন কি অপ্সরা মেনকা লিখবো? শুধু মেনকা লিখলেই হবে, অসুবিধা কিছু নেই, আচ্ছা মানে নো কমপ্লিকেটেড। কারণ ওরাও জানে আমি প্রশ্নটা দুষ্মন্তের প্রতি শকুন্তলা থেকেই করেছি, তাই না, যিনি প্রশ্নটা ঠিক আছে করছেন। আর তোমরাও জানো যে আমি এটার নিরিখেই উত্তর দিচ্ছি, আর ওরা জানে যে হ্যাঁ স্যার মেনকায়, তো অত চাপ নেওয়ার কি আছে। বোঝা গেল বিষয়? ক্লিয়ার? হ্যাঁ তাহলে কার কাছে এসে ঢুকলো আমাদের শকুন্তলা? কর্ণমুনির আশ্রমে। তাহলে ধীরে ধীরে বড় হলো। এরপরে আসল টুইস্টটা ঘটছে, সেটা কি না, একদা মুনিবরের, মুনিবরের বলতে এখানে কে? কর্ণমুনি। একদা মুনিবরের অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত মৃগয়া প্রসঙ্গে তাহার আশ্রমে প্রবেশ করল। তাহলে এক সময় কি হলো না, মুনিবর আমাদের এই কর্ণমুনি অ্যাকচুয়ালি সোম তীর্থে একটা আরাধনা করার জন্য চলে গিয়েছিলেন আর কি, এবং এই যে আশ্রমের সমস্ত যা কিছু দায়িত্বের ভার সেটা শকুন্তলার ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি গিয়েছিলেন। তাহলে আশ্রমে কে নেই? মুনিবর নেই, কর্ণমুনি নেই, মুনিবর সেই নেই। জন্যই অনুপস্থিতিতে। তো এইরকম একটা সময়ে যখন আশ্রমে আমাদের কর্ণমুনি অর্থাৎ আমাদের এই মুনিবর নেই, শুধু রয়েছে কে না শকুন্তলা, এই রকম সময়ে আমাদের এই যে দুষ্মন্ত রাজা সে কি করতে বেরিয়েছে, মৃগয়া শিকার করতে বেরিয়েছে আর কি, ঠিক না? মৃগয়া মানে কি? হরিণ শিকার করতে, বা আমাদের সে শিকার করতে বেরিয়েছে আর কি। তো এখন যখন মৃগয়া প্রসঙ্গে তাহার আশ্রমে প্রবেশ করে, অর্থাৎ সে মৃগয়া প্রসঙ্গ মানে আমাদের হরিণ শিকার করতে এসেছিল, সেই প্রসঙ্গে সে কোথায় এসে ঢুকেছিল? আমাদের এই কোথায়? কর্ণমুনির কর্ণমুনির আশ্রমে। আশ্রমে। আসলে এখানে একটা ছোট্ট কাহিনী আছে, দেখো মৃগয়া প্রসঙ্গে লিখেছে না, মৃগয়ার কারণে। আসলে এ কি করেছে, মৃগয়া করতে এসেছিল তো, হরিণ শিকার করতে এসেছিল, তো এ তাহলে একটা পুরুষ হরিণকে বাণ নিক্ষেপ করেছিল, ঠিক আছে? তো সেই পুরুষ হরিণটার এতটাই ক্ষমতা ছিল যে যখন সে বাণটা নিক্ষেপ করেছিল তখন সেই পুরুষ হরিণটা দৌড়ে দৌড়ে চলে এসেছিল আর কি, কোথায় না এই কর্ণমুনির আশ্রমে শকুন্তলার কাছে। এরপরে তাকে মানে তার পিছা করতে 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 করতেই আশ্রমে ঢুকে গিয়েছিল, সেই জন্য মৃগয়া প্রসঙ্গে আর কি, বুঝতে পেরেছো? তো তাহলে এই মৃগয়া প্রসঙ্গে কার আশ্রমে ঢুকে গেছিল? শকুন্তলার আশ্রমে ঢুকে গিয়েছিল। এরপরে শকুন্তলার আশ্রমে যখন ঢুকে গেল তাহলে তখন কি হয়ে গেল, শকুন্তলা যখন দেখতে পেল তখন নিশ্চয়ই অতিথি হয়ে গেল, তাই না? রাজা অতিথি হয়ে গেল, সোজা কথা। সে কারণে দেখো শকুন্তলার ঘাড়েই তো সমস্ত কিছু দায়িত্ব, হ্যাঁ, এই আশ্রমে দায়িত্ব দিয়ে গেছে। তাহলে শকুন্তলা রাজ অতিথির যথাবিধি কি অতিথি সৎকার সম্পন্ন করিয়াছিলেন। তাহলে এলো, রাজা তার পরিচয় দিল, শকুন্তলা বুঝতে পারলো যে সে একজন রাজা, তাহলে একজন রাজ অতিথি এসেছে, তাহলে একজন রাজ অতিথিকে যেমন ভাবে কি করা দরকার, আতিথ্য করা দরকার, সম্মান করা দরকার, ঠিক সেইভাবেই কিন্তু শকুন্তলা সেটা সম্পন্ন করলো। এরপরে দেখো কি হয়েছে না, রাজা দুষ্মন্ত শকুন্তলার অসাধারণ রূপ লাবণ্যে বিমোহিত হইয়া, মানে ও শকুন্তলার এরপরে মনের ভিতরে লাড্ডু ফুটে গেছে আর কি। কেন? কারণ শকুন মানে শকুন্তলার বলছে দুষ্মন্তের মনে লাড্ডু ফুটে গেছে আর কি। কেন? কারণ শকুন্তলা দুর্দান্ত দেখতে আর কি, ঠিক না? এই যে রূপলাবণ্য, অসাধারণ রূপলাবণ্য, শকুন্তলার অসাধারণ রূপলাবণ্য, দুর্দান্ত দেখতে, ঠিক না, একদম অপ্সরার মতো। তাহলে তাকে দেখে নিয়ে বিমোহিত হয়ে গেছে আর কি, মানে মোহিত হয়ে গেছে তাকে দেখে। ওই বলে না ওই ফার্স্ট এন্ড লাভ সাইড কি একটা ডায়লগ আছে রে, লাভ এট ফার্স্ট সাইট, ঠিক না? দেখে নিয়েই পূর্ব রাগ জন্মে গেছে তার হৃদয়ের ভিতরে আর কি, ঠিক না? তাহলে এটা হয়ে গেছে। তাহলে তাকে যখন ভালো লেগে গেছে, তাহলে শকুন্তলার রূপমাধুর্য দুষ্মন্তকে আকর্ষণ করেছে। তারপরে আবার কি হয়েছে না, তিনি যে ক্ষত্র কুলোদ্ধবা এই শুনিয়া তাহার প্রতি প্রেমাসক্ত হন। মানে প্রথমে তার রূপ লাবণ্য দেখে নিয়ে তার প্রতি আকর্ষণ হলো শকুন্তলার প্রতি। এরপরে কে এসেছে? একজন ক্ষত্রিয় রাজা এসেছে, তাই না? হ্যাঁ কি না, ক্ষত্রিয় রাজা এসেছে। তারপরে এদের দুইজনের কথাবার্তা হয়েছে, হ্যাঁ কি না, ওগুলো তো বুঝে নিতে হবে। কথাবার্তা হয়েছে অনেকক্ষণ ধরে, তারপরে কথায় 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 আমাদের
কে? এই শকুন্তলা তার নিজের পরিচয় দিয়েছিল এবং সেখান থেকে রাজা জানতে পেরেছিল সে হচ্ছে ক্ষত্র কুলোদ্ধবা। ক্ষত্র কুলোদ্ধবা মানে হচ্ছে এটাকে ভেঙে দাও, তাহলেই এর শব্দের অ্যান্সারটা পেয়ে যাবে। ক্ষত্র কুলোদ্ধবা, প্রথমে পাবে ক্ষত্র, নীলধ্বজের প্রতি জনাতে বুঝতে পেরেছিল ক্ষত্র মানে ক্ষত্রিয় যারা হয়, ঠিক না? ওকে, এরপরে ক্ষত্র কুলোদ্ধবা, ঠিক না? কুলোদ্ধবা মানে তারপরে পাবে কুল। ওকে, কুল, কুল মানে কি? বংশ, ঠিক না? এরপরে পাবে উদ্ভবা। উদ্ভবা, উদ্ভবা মানে কি? উদ্ভবা, দয়ব ব আকার, উদ্ভবা। তাহলে উদ্ভবা মানে কি? জন্মগ্রহণকারিণী, ঠিক আছে? নট উদ্ভব, উদ্ভবা, সেই জন্য স্ত্রীলিঙ্গ। ক্ষত্রকুল উদ্ভবা, তাহলে কি হলো ব্যাপারটা? না, সে পরবর্তী সময় জানতে পারলো, হ্যাঁ, যে এই মেয়েটা, এই নারীটা সাধারণ কোনো কি ঋষি মেয়ে কিন্তু নয়, এ মেয়েও কিন্তু একজন ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এও একজন ক্ষত্রিয়, হ্যাঁ কি না? এও একজন ক্ষত্রিয়, কারণ বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় ছিলেন, তাই না? এটা যখন জানতে পেরে গেল যে এও একজন ক্ষত্রিয়, তখন এই কথাটা শুনে একদম পুরোপুরি একদম নাকে জলে হয়ে গেছে আর কি, একদম কি হয়ে গেছে? প্রেমাসক্ত হয়ে গেছে, তার প্রতি প্রেমাসক্ত হন। রাজা যদি কোনো মেয়ের প্রতি প্রেমাসক্ত হয় আগেকার সময়, এরকম আশ্রমে টাশ্রমে যদি হতো, তাহলে কিন্তু ওদের বিয়ে কিন্তু হওয়ার চান্সটা 99.9% থাকতো। জিতের 100% লাভ বলবো না, কিন্তু 99.9% থাকতো। তো যখন রাজা প্রেমাসক্ত হয়ে গেল, ওর প্রতি প্রেমে আসক্ত হয়ে গেল, ওর রূপ মাধুর্য শুনে, পাশাপাশি এটা জানলো যখন যে এই মেয়েটা হচ্ছে একজন ক্ষত্রিয় মেয়ে, তখন একদম প্রেমে হাবুডুবু খেয়ে গেল। তারপরে সে হয়তো বলল, মেয়েটা অ্যাকসেপ্ট করলো, তারপরে কি হলো না, তাদের বিয়ে হয়ে গেল। কেমন ভাবে? না, পরে রাজা তাহাকে গুপ্তভাবে গান্ধর্ব বিধানে, এটা কিন্তু পরীক্ষায় আছে, এই যে গান্ধর্ব বিবাহ কি, কিভাবে বিয়েটা হয়েছিল গান্ধর্ব মতে, ঠিক আছে? যে পরে রাজা তাহাকে গুপ্তভাবে গান্ধর্ব বিধানে পরিণয় করিয়া স্বদেশে প্রত্যাগমন করলেন। তাহলে কি হলো না, পরবর্তী সময় যখন এই যে প্রেমাসক্ত হলো এবং পরবর্তী সময় তাদের দুইজনের বিয়ে হলো। কার কার? দুষ্মন্তের আর হ্যাঁ, গান্ধর্ব বিবাহ মানে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, ডায়লগটা শুনেছ? এটা শুনেছ তো? তো এটাই হচ্ছে গান্ধর্ব। পরীক্ষায় লিখে দিও না, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। গান্ধর্ব বিবাহ হচ্ছে পিতামাতা, শুধুমাত্র যে পিতামাতা সেটা নয়, শুনে নাও। না স্যার, পিতামাতার মানে হ্যাঁ বলো। কি বলবো, অনুমতি মানে না নিয়ে, পিতামাতার তাই তো? অনুমতি, অনুমতি না, হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ। দেখো, গান্ধর্ব বিবাহ মানে হচ্ছে কি বলতো, এটা একটা প্রাচীন ভারতীয় মতে এটাও একটা বিবাহ প্রথা। এটা হচ্ছে এমন এক ধরনের বিবাহ প্রথা যেখানে পাত্র এবং পাত্রীর পারস্পরিক প্রেম থাকবে এবং নিজেদের মধ্যে সম্মতিটা থাকবে। অন্য কেউ সম্মতি দেখ কি না দেখ সেটা ম্যাটার করে না, ওদের নিজেদের ভিতরে প্রেম আছে এবং নিজেদের সম্মতির কারণে তারা যখন গুপ্তভাবে বিবাহ করে, অর্থাৎ অভিভাবক বা সমাজের যে আনুষ্ঠানিক যে নিয়ম নীতি বা আনুষ্ঠানিক যে অনুমতি, সেই অনুমতি ছাড়াই যখন নিজেদের প্রেমটাকে সামনে রেখে নিজেদের কি সম্মতিতে তারা বিয়ে করে, তখন সেটা গান্ধর্ব বিবাহ। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ কি না, যে বিবাহ অভিভাবক মানেই পিতামাতা, ঠিক না? অভিভাবক বা সমাজের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই বিবাহ সম্পন্ন হয় এবং সেটা লুকিয়ে আলাদাভাবে, সেটাকে কি বলা হয়? কি? গান্ধর্ব বিবাহ। বোঝা গেল? এরপরে বিবাহ করলো, বিবাহ করার পরে রাজা কি করলো, রাজা সেখান থেকে রাজকার্যের জন্য চলে গেল। এরপরে তাকে একটা, তোমরা সকলেই জানো, ক্লাস 9-এ একটা পড়া পড়েছিলে, তাই না? কি ছিল রে পড়াটার নাম? হ্যাঁ, কিছু একটা আছে দেখবে, শকুন্তলা, ধীবর বিদ্যান্ত, রাইট?
ধীবর বৃত্তান্ত। বৃত্তান্ত ছিল। হ্যাঁ, সেখানেও তোমরা পড়েছো এই কাহিনীটা আছে। তো এখন ঘটনাটা স্যার হলো, কিন্তু বলো। স্যার বলছিলাম রাজা দুষ্মন্ত তো ওর রাজ্যে চলে গেল, কিন্তু শকুন্তলাকে কেন নিয়ে গেল না? দেখো, এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে শকুন্তলাকে যদি নিয়ে চলে যেত তাহলে আশ্রমটায় কে থাকতো? হ্যাঁ, আশ্রমটাতে কে থাকতো? এটা আমাকে বলো। হ্যাঁ, কারণ কর্ণমুনি তো তাকে কর্ণমুনি তো আশ্রমের দায়িত্বে রেখে ওকে তো গিয়েছিলেন। দায়িত্ব দিয়ে চলে গেছে। কিন্তু আর রাজা তো অপেক্ষা করতে পারতো। কারণ আমি তোমাকে কি বললাম, যে চামড়ার দৃষ্টি দিয়ে তুমি যদি সেই সময়ের রাজকার্যের উপরে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে এই আধুনিক ফিলিংস কিন্তু সেখানে ফিকে, তাই না? সম্রাট অশোকের নাম শুনেছো? আসলে দুষ্মন্ত চেয়েছিল যে ধুমধাম করে বিয়ে হোক, ওই জন্য ওর মানে নিয়ে গেছিল না। সেটা তো অবশ্যই। তুমি সম্রাট অশোকের নাম শুনেছো? হ্যাঁ স্যার। সম্রাট অশোকের যে মা, তার মা অর্থাৎ সম্রাট অশোকের যে পিতা, ওর নাম কি? বিন্দুসার। বিন্দুসার। বিন্দুসারের সাথে যখন বিয়ে হয়, ওর মায়ের নামটা ঠিক মনে পড়ছে না আমার, সেটাও কিন্তু গান্ধর্ব মতে হয়। কিন্তু যখন বিয়ে হয় তখন ওকে কিন্তু নিয়ে আসেনি। কারণ কি? না, সে তো চেয়েছিল কিন্তু তাকে নিয়ে যায়নি। তার বিশেষ কারণ হচ্ছে তার কি বলবো আর, মানে ওই যে রাজকার্যের পেছনে একটা সব থেকে বড় একটা শত্রু লুকিয়ে থাকে, এটা সব থেকে তোমরা ভালো করে জানো। এবং আগেকার সময় একজন রাজার অনেক মেয়ে থাকতো আর কি, মানে বউ থাকতো আর কি, এটা তোমরা সকলেই জানো তো, সকলেই জানো। হ্যাঁ তো স্যার। সেখানের কারণটা একটু আলাদা। তো রাজার অন্য একটা বউ, ঠিক আছে, তো মীর খুরাসনের মেয়ে। তো সেই মেয়েটা, রাজা এই মানে সম্রাটের যে মানে অশোকের যে মা, তাকে যখন বিবাহ করেছিল সেখানে, তখন এই অশোকের মায়ের প্রতিই সে দুর্দান্তভাবে সে আকৃষ্ট হয়ে গেছিল, তাকে ছাড়া আর কাউকে ভালো লাগতো না, ঠিক না? এখন ব্যাপারটা হলো কি, না, যখন এরকম হলো, এরপরে মনে করো ওই রাজা যখন ওই মীর খুরাসনের মেয়ে যখন আসতো ওর সামনে, তখন ওই নামেই করতো, ধর্মা ধর্মা বলতো আর কি, নিজের নাম দিয়েছিল ধর্মা। তো তাহলে এখন হয়েছেটা কি? তো তাহলে সে কারণে, যাতে করে কোনো কিছু অসুবিধে না হয়, সে কারণে সে ওখানেই থেকে গেল এবং রাজাকে সে পাঠিয়ে দিল। এই ত্যাগটা কি বর্তমানের নারী করতে পারবে? না স্যার। পারবে কখনো? কখনোই পারবে না। তুই যদি হ্যাঁ, অন্যদিকে তাকাইছিস, রে বাপ, তুই আমার সম্পদ, আমি কিন্তু ছাড়বো না, কাল্লায় কাল্লায়, বলে না এরকম, আমার জিনিস কারো অধিকার নাই, হ্যাঁ কি না? তুমি পারবে না এটা, তুমি তোমার এই ত্যাগের ক্ষমতা নেই। আর আগেকার সময় ত্যাগটাই ছিল সব থেকে বড় বিষয়। এবারে এখানে এই যে রাজা, কি নাম আমাদের, দুষ্মন্ত, হ্যাঁ, যে বলেছিলে সে দুষ্মন্ত। দুর্দান্ত একটা উত্তর দিয়েছো, যে খুব ধুমধাম করে আমাদের এই বিয়েটাকে সে করতে চেয়েছিল। কিন্তু একটা সময় কি হয়, না তাড়াতাড়ি এই সেখান থেকে তারা, মানে আমাদের রাজকার্য পরিচালনা করার জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তাকে একটা সম্ভবত আংটি দিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। একটা আংটি দিয়েছিল হ্যাঁ। এবং তাকে বলেছিল যে আমি ফিরে আসব, তোমাকে ধুমধাম করে নিয়ে যাব আমি, ঠিক না, বিয়ে, মানে এখান থেকে ধুমধাম করে তোমাকে আমি বিয়ে করে আমি নিয়ে যাব আর কি, মানে ধুমধাম করে আমি সব কিছু আয়োজন করে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু এলো না কেন? এলো না কেন? এই না আসার জন্যেই এই জায়গাটা, এলো না কেন সেটা বলে দিচ্ছি, তারপরে এই জায়গাটাতে আমি পড়ে নি, তারপরে বলছি ওইটা। তাহলে গান্ধর্ব মতে বিয়ে হলো কাদের, কাদের সাথে কার? দুষ্মন্ত রাজা শকুন্তলা। দুষ্মন্তের সাথে তারপরে বিয়া হয়ে গেল, শকুন্তলার। ঠিক না? বিয়ে হয়ে যাওয়ার পরে হ্যাঁ। কি, চলে গেল আর কি, ঠিক না? কোথায়? হ্যাঁ, নিজের রাজ্যে। রাজা তার ওকে। এরপরে কি হলো, রাজা দুষ্মন্ত স্বরাজ্যে গমনান্তর, মানে রাজা দুষ্মন্ত নিজের রাজ্যে গমনের পরে শকুন্তলার কোনো তত্ত্বাবধান, মানে খোঁজ, তত্ত্বাবধান মানে খোঁজ, শকুন্তলার কোনো তত্ত্বাবধান না করাতে, মানে কোনো রকম ভাবে বহুদিন হয়ে গেল, বহুদিন অপেক্ষারত একটা মেয়ে, সেও সুখী একজনের মতো অপেক্ষা করতে হ্যাঁ। করতে 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 তার যে শক্তি,
হ্যাঁ, সমস্ত কিছু যেন বিরহে পরিণত হয়ে গেছে। শক্তিটাও তার বিরহে পরিণত হয়ে গেছে, শক্তিটাও তার দুঃখে পরিণত হয়ে গেছে। রাজা দীর্ঘদিন কোনো তত্ত্বাবধান করেনি, কোনো খোঁজ নেয়নি। শকুন্তলা তাহলে এই বিশ্বাসটাই করে নিল যে রাজা তাহলে আমাকে ভুলে গেছে। হ্যাঁ কি না? স্বাভাবিক, এটা সবারই হ্যাঁ স্বাভাবিক। তো যখন এটা সে মেনে নিল মনে মনে যে রাজা আমাকে ভুলে গেছে, তখন সে কি করছে? শকুন্তলা রাজ সমীপে এই নিম্নলিখিত পত্রখানি প্রেরণ করিয়াছিলেন। যখন দেখছে যে কোনো কারণবশত রাজা আসছে না, রাজা হয়তো ভুলে গেছে, রাজা হয়তো তার ঐশ্বর্যের কাছে গিয়ে তার রাজকর্মে কিংবা সেই রাজ্যে তো বিভিন্ন ধরনের, বুঝতে পারছো, একটা আনন্দ অনুষ্ঠান সবসময় বিরাজ করে, ঠিক না? সেইগুলো পেয়ে সে কি করেছে, একটা অভাগী না একটা মেয়েকে, যে বননিবাসিনী বনের মাঝে থাকে, তাকে হয়তো তুচ্ছ ভেবে ভুলে গেছে। সে কারণে রাজাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি এখনো বেঁচে আছি তোমার অপেক্ষায়, আমি বনে বাস করছি, এখনো বেঁচে আছি, তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে আমি আসবো, তোমাকে আমি ধুমধাম করে নিয়ে যাব, তুমি কি ভুলে গেছো? এটার জন্য সে কি করছে? রাজ সমীপে একটা পত্র প্রেরণ করছে। তারপরে এই যে পত্রটা যেটা লিখেছে এখানে, কিন্তু আমার মেন প্রশ্ন হলো, সত্যি করে বলো তো, দুষ্মন্ত কি এমনিতেই ভুলে গেছে তাকে? না, দুষ্মন্ত না তাকে একটা ভালোবাসত। ঘটনা আছে। না স্যার, কর্ণমুনির অনুপস্থিতিতে ঋষি দুর্বাসা এসেছিল। এরপরে ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসাকে অতিথি আপ্যায়ন যে অতিথি করতে হবে আপ্যায়ন সেটা শকুন্তলা শকুন্তলা, ছিল না। হ্যাঁ 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 ঠিক, সেটা শকুন্তলা কি করেছিল না, সেই জায়গাটা ঋষি দুর্বাসার যে ইয়েটা, মানে ওকে যে অতিথি আপ্যায়ন করতে হবে, সেই জায়গাটা সে কি করেছিল, টোটালি ভাবে ভুলে গিয়েছিল, সে অন্যমনস্ক অবস্থায় ছিল। তখন ঋষি দুর্বাসা কি করেছিল, যে ওকে অভিশাপ দিয়েছিল যে যার জন্য তুমি কি এইরকম ভাবে আমাকে অপমান করলে, যার চিন্তায় তুমি মগ্ন, সেই তোমাকে একদিন ভুলে যাবে, ঠিক না? তখন ওই যে যেটা বান্ধবীর প্রসঙ্গ বললাম, যে আগেকার সময় যেগুলোকে সখী বলা হতো, ঠিক না, বা সখা, হ্যাঁ আমাদের বর্তমানে যাদেরকে বেষ্টি আর বেষ্টু বলা হয়, তো আগেকার সময় তারা তাদের এই মানে মানে কি বলবো, এই সখীগুলো নিজের সেই সখীর জন্য, বা যার সখী হতো আর কি, ওরা দুজন, ওর জন্য কিন্তু সবকিছু করতে পারতো। তখন এরা দুজন ঋষি দুর্বাসাকে বলেছিল, এর কি আর কি কোনো উপায় নেই? তখন ঋষি দুর্বাসা বলেছিল যে দেখো, আমি তো মানে অভিশাপটা দিয়ে দিয়েছি, আমি আর সেটা কি করতে পারবো না, আমি আর এটা ফেরত নিতে পারবো না। কিন্তু হ্যাঁ, ওর কাছে যদি কোনো স্মৃতিচিহ্ন থাকে, যদি কোনো স্মৃতিচিহ্ন থাকে, তাহলে সেটা যদি আমাদের দুষ্মন্তের কাছে পেশ করা যায়, দুষ্মন্ত যদি সেটা দেখে, তাহলে তৎক্ষণাৎ দুষ্মন্তের সমস্ত কিছু কিন্তু কি হবে, মনে পড়ে যাবে, ঠিক না? মনে পড়ে তো এটা যাবে। শেষে হয়েছে আর কি কাহিনী অনুসারে। মানে ওই আংটিটায় নাম লিখে দিয়েছে। হ্যাঁ স্যার, দুষ্মন্ত, ঠিক একটা না? নাম লেখা হ্যাঁ, ছিল। তো দুষ্মন্ত হ্যাঁ সেটা ওই আংটিটায় হ্যাঁ, নাম লিখেছে। তো তাহলে দুষ্মন্ত শেষে সেটা দেখেছিল, সেটা জানতে পেরেছিল আর কি, যে এরকম ব্যাপার, মাছে টাছে খেয়ে নিয়েছিল। তোমরা কাহিনী টাহিনী জানো। বলো, ক্লিয়ার হয়ে গেছে জায়গা? পুরো জায়গাটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, আজ এত দূর অবধিই থাকবে, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব বাকিটা।